बीजेपी जिंदाबाद। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय मां दुर्गा, जय जय मां काली। জয়দীপ ভাদুড়ী, জয়দীপ ভাদুড়ী মধ্য কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক ছিলেন। আজকের থেকে আমাদের ভারতীয় জনতা পার্টির পরিবারের সদস্য হলেন। তাই আমি জয়দীপ ভাদুড়ীকে আমি মাইক্রোফোন তুলে দেবো দু একটি কথা বলার জন্য। নমস্কার। আমাদেরকে বিজেপির পরিবারের সদস্য করার জন্য আমি আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বিজেপির নেতৃত্বকে। শ্রমিকবাবু সভাপতি আছেন, আমাদের প্রার্থী সন্তোষদা আছেন, ক্ষমা করবেন সবার নাম বলার মতন সময় হাতে নেই। হাওয়া বদলাচ্ছে, সময় পাল্টাচ্ছে, সময়ের সাথে চলুন, এগিয়ে চলুন, উন্নয়নের পথে চলুন, অগ্রগতির পথে চলুন, শান্তি সমৃদ্ধির পথে চলুন। আজ আমাদের সাথে বেশ কিছু সংখ্যালঘু ভাই বোনেরাও এসছেন। এটা প্রমাণ আগামী দিনে পদ্ম ফুটছে, বাংলার উন্নয়ন হচ্ছে। এই উন্নয়নের কর্মযজ্ঞে আমাদের সুযোগ করে দেওয়ার জন্য আমরা আমাদের তরফ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং দল আমাদের যেভাবে পরিচালনা করবে আমরা সেইভাবে কাজ করার জন্য আজকের থেকে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। ধন্যবাদ। এবার যার কথা শোনার জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে আছি, অত্যন্ত পরিশীলিত পরিমার্জিত তার বক্তব্য আপনাদের সামনে পরিবেশন করবেন রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সম্মানীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। একবার জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী আপনাদের পরিচিত শ্রী সন্তোষ পাঠকের সমর্থনে আজকের এই নির্বাচনী সভায় সম্মানিত মঞ্চ, এখানে উপস্থিত আমার সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, এক পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আজকে আপনাদের কাছে এসেছি কারণ এই নির্বাচন, এই লড়াই কোন ব্যক্তির সঙ্গে ব্যক্তির লড়াই নয়। এই লড়াই শুধুমাত্র কোন দলের সঙ্গে দলের লড়াই নয়, কোন নতুন মুখ্যমন্ত্রীর লড়াই নয়। আমরা এসেছি সরাসরি আপনাদের কাছে ভোট চাইতে সন্তোষ পাঠকের জন্য। পদ্ম ফুলের ভোট, বিজেপির ভোট, আপনার ভোট, আপনাদের ভোট, আপনার পরিবারের ভোট, প্রিয়জনের ভোট, প্রতিবেশীর ভোট, সংঘবদ্ধ মানুষের ভোট। আমরা ভোট চাইছি সরাসরি, কোনো অনুনয় বিনয় নয়, কোনো নতুন প্রতিশ্রুতি নয়, কোনো কাতর নিবেদন নয়। আমরা ভোট চাইছি একটা নির্দিষ্ট রাজনৈতিক অধিকার থেকে, যে অধিকার পশ্চিমবঙ্গের মানুষ 2021 সালে আমাদের দিয়েছিলেন। আমরা এভাবেই এখানে দাঁড়িয়ে
রাজ্যবাসীর উদ্দেশ্যে বলেছিলাম আমরা তৃণমূল নামক অভিশাপ থেকে পশ্চিমবঙ্গকে মুক্ত করতে চাই। আপনারা আমাদের সমর্থন করুন, সহযোগিতা করুন, আশীর্বাদ করুন, আমাদের সরকার তৈরি করবার সুযোগ করে দিন। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আমাদের বিরোধী দলের আসনে বসানোটাই শ্রেয় বলে মনে করেছিলেন, কিন্তু একই সঙ্গে তারা একটি কাজ করেছিলেন। দুটো শতাব্দী প্রাচীন রাজনৈতিক দল, ভারতের জাতীয় কংগ্রেস এবং ভারতের জাতীয় আরেকটি পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, তাদের বিধানসভায় শূন্য করে দিয়েছিলেন। অর্থাৎ মানুষের সামনে একটা বাইনারি মানুষই তৈরি করে দিলেন যে পশ্চিমবঙ্গের এই মেরুকৃত রাজনীতির অঙ্গনে শুধুমাত্র দুটো রাজনৈতিক দলের লড়াই হবে, তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির লড়াই। তাই সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আপনাদের কাছে এসেছি সরাসরি ভোট চাইতে। আমরা শুরু করেছিলাম আজ থেকে 6 মাস আগে নির্বাচনী প্রচার, যে 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। আমাদের প্রধানমন্ত্রী এসে বললেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। দিকে দিকে মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করলো। কিন্তু 10 দিন আগে মানুষ বাইনারি বদলে দিলেন যে জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। এই লড়াই এখন মা মাটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াই পশ্চিমবঙ্গের আম জনতার সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই। এই লড়াই কোনো ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়, এই লড়াই দুটো দলের মধ্যে সীমাবদ্ধ নয়। ঘটনাচক্রে আমরা প্রধান বিরোধী রাজনৈতিক দল। মানুষ বলে দিয়েছেন এই নির্বাচনে আমরাই তৃণমূলকে হারাতে পারি। তাই সরাসরি মানুষ আমাদের বলেছেন এগিয়ে যেতে, সামনে থাকতে। দেখুন, আওয়াজ একটু কম হচ্ছিল, একই সঙ্গে আমার গলাটাও ভালো নেই, কিন্তু আমাদের দিদির মন ভালো নেই, মন ভালো নেই, আমার দিদির মন ভালো নেই। পাহাড় হাসছে, দার্জিলিং এ নেই, তৃণমূল নেই, তৃণমূলের দেখা নাই রে, তৃণমূলের দেখা নাই। আরে আলিপুরদুয়ারে নেই, কুচবিহারে নেই, জলপাইগুড়িতে নেই, উত্তর দিনাজপুরে নেই, দক্ষিণ দিনাজপুরে নেই, মালদায় হামাগুড়ি দিতে দিতে কংগ্রেসে ঢুকে পড়েছে, ওখানেও নেই। ফারাক্কার ওপার থেকে তৃণমূল কংগ্রেসের বিসর্জন দিয়ে দিয়েছে সেখানকার মানুষ। আপনি শুরু করেছেন পাহাড় থেকে, পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, একদম দার্জিলিং। ওখানে কাঞ্চনজঙ্ঘার শোভা দেখতে গিয়ে মুখ্যমন্ত্রী কতবার মোমো তৈরি করেছিলেন, কিন্তু মোমোর সঙ্গে সঙ্গে আজকে তৃণমূল কংগ্রেসকে ওখানে ফ্রাই করে ছেড়ে দিয়েছে সেখানকার সাধারণ মানুষ। এবার চলে যান সমুদ্রের তীরে, পূর্ব মেদিনীপুরে তৃণমূল নেই, ঝাড়গ্রামে তৃণমূল নেই, পুরুলিয়ায় তৃণমূল নেই। তৃণমূলকে বিদায় জানিয়ে দিয়েছে ওখানকার মানুষ। কারণ এই নির্বাচন শুধু তৃণমূলের বিসর্জন নয়, এই নির্বাচন পশ্চিমবঙ্গের অস্তিত্ব রক্ষার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গকে খাদের কিনার থেকে টেনে তোলার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে ভারী শিল্পায়ন এর নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের নতুন বিনিয়োগ আসার নির্বাচন। এই নির্বাচন শিল্পের সুস্থ প্রতিযোগিতা তৈরি করার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করবার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের সংসদীয় রাজনীতিকে নতুন করে কালিমা নৃত্য করে দেবার থেকে মুক্তি দেবার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের সাংবিধানিক সংস্থাগুলোর মর্যাদা প্রতিষ্ঠার নির্বাচন।
2011 সালে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন, আমি কিছু পারি বা না পারি, আমি পশ্চিমবঙ্গের মানুষকে ভয় মুক্ত করব। বাইক বাহিনী থাকবে না, পুলিশ কোন গণতান্ত্রিক আন্দোলনকে গুলি চালিয়ে লাঠি চালিয়ে স্তব্ধ করে দিতে পারবে না, থান কাপড় বিতরণ নেই, আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করতে পারবো, আমি আমার মতো করে আমার পতাকা নিয়ে সরকারি নীতি সিদ্ধান্তের সমালোচনা করতে পারবো, আমি আমার মতো করে মিটিং করব, মিছিল করব, ধর্ণা দেব, বন্ধ করব, অবরোধ করব, পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব, যদি আমি জয়লাভ করি আমি বিনা বাধায় বোর্ড গঠন করে দেব। এই অধিকার আমার সাংবিধানিক অধিকার, এই অধিকার পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে দিয়েছে। কিন্তু ক্ষমতায় আসবার পর যিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের মেঘবালিকা, সিপিএম হারতে পারে, সিপিএম কে হারানো যেতে পারে, এই বিশ্বাস যিনি মানুষের মধ্যে তৈরি করতে পেরেছিলেন, সিপিএম হারতে চলেছে এই বিশ্বাস যিনি মানুষের মনের মধ্যে তৈরি করতে পেরেছিলেন, তিনি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ তাকে দেখে ভরসা করেছিলেন যে ইনি পরিবর্তন করে দিতে পারেন, দিদি থেকে দিদিমা হয়ে যাবে, তবুও ক্ষমতার পট পরিবর্তন হবে না। বামফ্রন্টের বিকল্প উন্নততর বামফ্রন্ট, আগামী 100 বছরে বামফ্রন্ট কেউ সরিয়ে দিতে পারবে না। প্রত্যেকটা নির্বাচন এসেছে, নির্বাচন চলে গেছে, নির্বাচনের দিন বিকালবেলা সাংবাদিকরা বলতেন দু একটি বিক্ষিপ্ত বোমাবাজির ঘটনা ছাড়া ভোট পর্ব ছিল মোটামুটি শান্তিপূর্ণ। আমরা যারা বিরোধী ছিলাম আমরা বলতাম বাম জমানায় এই শান্তি শ্মশানের শান্তি, আর অনিল বাবু বলতেন পরাজিতের আর্তনাদ, ওরা যদি এজেন্ট না দিতে পারে আমরা কি করতে পারি। কিন্তু তার মধ্য থেকে মুক্তির পথ এসেছিল তৃণমূলের হাত ধরে। একটা রাজনৈতিক দল যারা নির্বাচনে বিশ্বাস করে না, যে রাজনৈতিক দলের অধিকাংশ মন্ত্রী ছাত্র আন্দোলন করেছেন, অধিকাংশ মন্ত্রী যারা কখনো ছাত্র পরিষদ কখনো টিএমসি তৈরি করা ছাত্র পরিষদের নেতৃত্ব দিয়েছেন, তারাই পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনকে বন্ধ করে দিয়েছেন। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে কোনো সময় নির্বাচন নেই, কারণ নির্বাচনটা তৃণমূলের পছন্দ নয়, নির্বাচনটা তৃণমূল কংগ্রেসের বাধ্যবাধকতা। মুখ্যমন্ত্রী বেরিয়ে পড়েছেন, এখনো বলছেন, এখনো তিনি বলছেন সরকার আছে। আরে মৃত শিশুকে সব মাই কোলে আটকে রাখতে চায়, যত তাড়াতাড়ি ছেড়ে চলে যাওয়া যায় সেটা ততই মঙ্গল। আমাদের মুখ্যমন্ত্রী কোনো সাধারণ মুখ্যমন্ত্রী নন, আমাদের মুখ্যমন্ত্রী কোনো প্যারাট্রুপার পলিটিশিয়ান নন, আমাদের মুখ্যমন্ত্রী অভিনয় করতে করতে রাজনীতিতে ঢুকে পড়া কোন চিত্রাভিনেত্রী মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রীর একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, সংঘর্ষের ইতিহাস আছে, রাজনৈতিক উত্থান পতন আছে, প্রতারণার ছোঁয়া আছে। তার মধ্যে থেকে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেতা হয়েছেন, আমাদের পশ্চিমবঙ্গের নেত্রী। তিনি মাটি চেনেন, মাটির গন্ধ জানেন, তিনি জানেন ভবিষ্যৎ কি, তাই তিনি নিজেই জানিয়ে দিয়েছেন আমাদের সামনে দাঁড়িয়ে একদম সরাসরি মঞ্চের উপর থেকে, যদি তৃণমূল কংগ্রেস থাকে তাহলে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। কারণ মুখ্যমন্ত্রী জানেন সরকার চলে যাচ্ছে, সরকার চলে যাবে, সরকার চলে গেছে, তৃণমূল চলে গেছে, তৃণমূল আর নেই। এটাই কালের দেওয়াল লিখন। পৃথিবীর কোন শক্তি চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় আনতে পারবে না। উত্তরবঙ্গের মানুষ, জঙ্গলমহলের মানুষ, সমুদ্র উপকূলের মানুষ, চা বাগানের মানুষ, পাহাড়ের মানুষ, রাজবংশী মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মাহাতো সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল মানুষ, মুন্না মানুষ, তারা সবাই তৃণমূল কংগ্রেসকে একযোগে প্রত্যাখ্যান করেছে। কারণ তৃণমূল কংগ্রেস কোনো রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে সরকার পরিচালনা করেছে,
কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তারা তৈরি করতে পারেনি, তারা তৃণমূল কংগ্রেস সরকার থেকে গেছে। গণতন্ত্রের প্রাথমিক শর্তই হলো বিরোধিতার অধিকার, রাইট টু ডিসেন্ট। আমি বিরোধিতা করব, আমি প্রকাশ্যে দাঁড়িয়ে সরকারের বিরুদ্ধে কথা বলবো, তৃণমূল গণতন্ত্রের এই প্রাথমিক শর্তকে স্বীকার করে না। একটা সরকার কোনো সমালোচনা গ্রহণ করতে পারেনি। কোথায় নিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে? 15 বছরের শাসনকালে 79,000 কারখানার দরজায় তালা লেগেছে। 1016টা কোম্পানি এই মুহূর্তে লিকুইডেশনে চলে গেছে। 6300-র বেশি কোম্পানি পশ্চিমবঙ্গ থেকে তাদের হেড অফিসকে সরিয়ে অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে যারা বলেন বেঙ্গল মিন্স বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি কোনোদিন অতীতে তৈরি হয়নি, তারাই তাদের পুঁজি সরিয়ে ভিন্ন রাজ্যে নিয়ে চলে যাচ্ছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে মুখ্যমন্ত্রী ব্যর্থ হয়েছেন। এ রাজ্যে শিল্পের পরিবেশ নেই, এ রাজ্যে নতুন কোনো বিনিয়োগ নেই, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট নেই। এ রাজ্যের বাঙালি শিল্পপতি যারা রাজ্য থেকে পুঁজি তৈরি করেছেন, তারা সাম্প্রতিককালে সমস্ত পুঁজি এখান থেকে সরিয়ে ভিন রাজ্যে বিনিয়োগ করছেন। গোটা কলকাতা শহর আজকে বৃদ্ধাশ্রম, গোটা পশ্চিমবঙ্গ ধীরে ধীরে বৃদ্ধাশ্রম হবার পক্ষে। একটার পর একটা গ্রাম পুরুষ শূন্য হয়ে গেছে। চলে যান বিধাননগর, চলে যান সল্টলেক, যোধপুর পার্ক, নিউ আলিপুর, গড়িয়াহাট, যেদিকেই যাবেন সেদিকেই দেখবেন 40 ঊর্ধ্ব কোনো ছেলে মেয়ে নেই। কারণ আমরা পরিযায়ী, আমাদের মেধা পরিযায়ী, আমাদের ছাত্র পরিযায়ী, আমাদের পুঁজি পরিযায়ী, আমাদের শিল্পপতি পরিযায়ী, আমাদের শ্রমিক পরিযায়ী, আমাদের কৃষক পরিযায়ী। পরিযায়ীদের রাজ্য তৈরি করেছেন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যকে। গত 1 মাসে 11 জন আলু চাষির আত্মহত্যা। সবাই তো বাড়িতে আলু খাচ্ছেন রোজ। উত্তর কলকাতার মানুষ তো সিঙ্গাড়া ছাড়া বাঁচতে পারেন না। আলুর চপ তো প্রতিনিয়ত। একবার ভেবে দেখুন, ওই আলু চাষিরা যে আলুটা চাষ করেছে আজকে সে কোন অবস্থায় আছে। মাঠে আলুর বস্তা 60 টাকা বিক্রি হচ্ছে, বস্তার দাম 40 টাকা, 50 কেজির বস্তার দাম হচ্ছে 40 টাকা। আর ভিতরে যে 50 কেজি আলু রাখা আছে তার দাম 20 টাকা। কোন কৃষক এরপর থেকে পশ্চিমবঙ্গে আলু চাষ করবে? ব্রিটিশ ইন্ডিয়ায় যখন অনাহারে কোন কৃষক মারা যেত, কোন শ্রমিক মারা যেত, তখন ব্রিটিশরা বিবৃতি দিত, মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ ম্যালনিউট্রিশন, মৃত্যুর কারণ অপুষ্টি। আর পশ্চিমবঙ্গে যখন তৃণমূল কংগ্রেসের রাজত্বে কৃষক আত্মহত্যা করছে, কৃষক মারা যাচ্ছে, একের পর এক আত্মহননের ঘটনা আমাদের সামনে আসছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে মৃত্যুর কারণ দারিদ্র নয়, মৃত্যুর কারণ অনাহার নয়, মৃত্যুর কারণ হলো অবৈধ প্রেম, বিবাহ বহির্ভূত সম্পর্ক, মৃত্যুর কারণ হলো মানসিক অবসাদ। আরে যে কৃষকের পেটে ভাত নেই, আলু তোলার ক্ষমতা নেই, তারা তো প্রেম আসছে কোথা থেকে? এটা তো প্রেমের রাজ্য, প্রেম তো জানলা দিয়ে উড়ে পালিয়ে যাবে। কিন্তু বলছেন এই কারণের মৃত্যু। আজকে এই অবস্থা তৈরি করে দিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আজকে নিজেদের সার্বিক ব্যর্থতাকে ঢেকে রাখবার জন্য তৃণমূল কংগ্রেস SIR কে হাতিয়ার করেছে। একটা রাজনৈতিক দল 15 বছর থাকবার পর এমন কোন সরকারি ডিপার্টমেন্টকে রাখেননি যেখানে কোনো দুর্নীতি স্পর্শ নেই। মুখ্যমন্ত্রী বললেন বন সহায়ক পদ নিয়ে দুর্নীতি হয়েছে, অচিরেই দুর্নীতির তদন্ত করব। যিনি মন্ত্রী ছিলেন 2021-এর নির্বাচনে আমাদের দলে বেড়াতে এসেছিলেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, পরাজিত হয়েছিলেন, ক্ষমতার অলিন্দে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবার জন্য তিনি আবার ওনার কাছে গেছেন। হায় মা তো ক্ষমা করো মোরে, সন্তান তব ফিরিয়াছি ঘরে। মুখ্যমন্ত্রী তাকে কাছে টেনে নিয়েছেন। আর যে তদন্তের নির্দেশ দিয়ে চেয়েছিলেন বন সহায়ক নিয়ে, বনমন্ত্রীর বিরুদ্ধে
আজ পর্যন্ত সেই তদন্ত সামনে আসেনি, আজ পর্যন্ত সেই তদন্তকে রাখা যায়। আমরা যারা বিজেপি করেছি, যারা কংগ্রেস করতেন, যারা তৃণমূল কংগ্রেস করতেন, প্রত্যেকেই বাম জমানার স্লোগান দিতেন, প্রমোটারের সরকার আর নেই দরকার, ওয়াকফ লুটের সরকার আর নেই দরকার। যে ওয়াকফ লুটকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের মধ্যে সংঘর্ষ লাগালো, মুর্শিদাবাদে আগুন লাগালো, মুর্শিদাবাদের একজন হিন্দু গৃহবধূ বিএসএফ জওয়ানের সামনে দাঁড়িয়ে বলছেন গুলি চালাও, আপনার গুলিতে আমার বুককে ঝাঁঝরা করে দিন, কিন্তু আমি অন্যের হাতে আমার শরীরটাকে অপবিত্র হতে দেব না। এই পরিস্থিতি যে তৃণমূল কংগ্রেস তৈরি করলো, আজকে তাদের আমলে কলকাতার প্রাণ কেন্দ্রে যত ওয়াকফ প্রপার্টি লুট হয়েছে, বাম জমানার সমস্ত রেকর্ডকে তারা ভেঙে দিয়েছে। একটার পর একটা কারখানা বন্ধ, ট্রাম্প কোম্পানির জমি হাঙ্গরের হাতে চলে গেছে, তৈরি হয়েছে আবাসন, ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, রামসার ট্যাগ প্রাপ্ত, সমস্ত নীতির তোয়াক্কা না করে সমস্ত প্রতিরোধকে ভেঙে দিয়ে তৃণমূল কংগ্রেস অবলীলাক্রমে সেখানে কনস্ট্রাকশন চালিয়ে যাচ্ছে। আপনার এখানে একদম কড়া থানার উল্টো দিকে ওয়াকফ প্রপার্টি মতুয়ালির নাম দিয়ে হাইকোর্টের নোটিশ ঝুলছে। আজকে সেই নোটিশ ঝোলা অবস্থায় সেই বিল্ডিং কে ভেঙে ঠিক রাস্তার উল্টো দিকে সেখানে বহুতল নির্মাণ হয়ে গেল, কোনো প্রতিবাদ নেই, কেউ রাস্তায় নেমে বিরোধিতা করতে পারলেন না। এই অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়ে গেছে পশ্চিমবঙ্গে। দুর্নীতি আর তৃণমূল কংগ্রেস সমর্থক, এখানে পুলিশ বলে কিছু নেই, প্রশাসন নেই, এখানে যা আছে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঔদ্ধত্য। তৃণমূল মুখে রামকৃষ্ণের কথা বলছে, যত মত তত পথ, আর তৃণমূলের বক্তব্য অন্তত জমিতে তৃণমূলের কার্যকলাপ সব মত, কিন্তু এক পথ, সেই পথ হচ্ছে তৃণমূল কংগ্রেসের পথ। কোন নির্বাচনকে শান্তিপূর্ণ তৃণমূল কংগ্রেস করতে পারেনি। পঞ্চায়েত নির্বাচনকে বিডিওকে দিয়ে একের পর এক পঞ্চায়েত লুট করিয়েছে তৃণমূল কংগ্রেস। যারা নারীর অধিকারের কথা বলছেন, সেই মহিলা মুখ্যমন্ত্রী আজকে ভারতবর্ষের মহিলা সংরক্ষণ বিলকে আজকে তার বিরোধিতা করে তাকে পাস করতে দেন। যারা নারী সুরক্ষার কথা বলছেন, নারীর অংশীদারিত্বের কথা বলছেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে বিডিওদের দিয়ে একটার পর একটা মহিলার সার্টিফিকেটকে তারা লুট করিয়েছে। আজ তারাই পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক ব্যবস্থার কথা বলছে। একজন আবার বলছেন রণহুঙ্কার দিয়ে যে নরেন্দ্র মোদীর যদি ক্ষমতা থাকে 4 তারিখ একবার যেন বিকালবেলা পর্যন্ত কলকাতায় থাকেন, রবীন্দ্রসঙ্গীত শোনাবো, সঙ্গে সঙ্গে ডিজেও শোনাবো। তিনি বলছেন চ্যালেঞ্জ, রবীন্দ্রসঙ্গীত শোনাবেন, সঙ্গে সঙ্গে ডিজেও শোনাবেন। আরে উপরে তো রবীন্দ্রনাথ অনেকদিন আগেই হাত তুলে ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমাকে মুক্তি দাও, কারণ আমি গীতাঞ্জলি লিখেছিলাম, মুখ্যমন্ত্রী কথাঞ্জলি দিয়েছেন। আমি গীত বিতান লিখেছিলাম, তোমার মুখ্যমন্ত্রী তো কথা বিতান লিখে দিয়েছে। আমি বিশ্ব বাংলাতে ভয় পেয়ে আমার বিশ্বভারতীর দরজা কবে বন্ধ হয়ে যায় তার দিন গুনছি। আমরা শুধু অত্যন্ত বিনম্রতার সঙ্গে সেই উত্তরাধিকারীকে জানিয়ে দিচ্ছি, 4 তারিখ অমিত শাহ কলকাতায় থাকতে পারছেন না, উনি দিল্লিতে থাকবেন, আহমেদাবাদেও থাকতে পারেন, কিন্তু কলকাতায় থাকবেন না। ভোটের ফল ঘোষণার পর আপনি ডিজে যদি নেন, ছোট একটা রেকর্ডারে নিয়ে নেবেন। আমরা রাজ্যপালকে বলে গ্রিন করিডোর তৈরি করে দিয়ে আপনাকে এয়ারপোর্টে পৌঁছে যাব দিল্লি যাওয়ার জন্য। কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। সরকার তো পরিবর্তন অবশ্যম্ভাবী সময়ের অপেক্ষা। সরকার পরিবর্তনের সূচনা তো শুরু হয়ে গেছে 23 তারিখ থেকে। 23 তারিখ থেকে যারা বলেছিলেন খেলা হবে, আমাদের ডিফেন্ডাররা বল নিয়ে এগিয়ে এসে সেন্টার পার করে একদম পুরো ওদের হাফ লাইনে ঢুকে গেছে। এরপরে আস্তে আস্তে ডায়মন্ড চক,
দক্ষিণ 24 পরগনা ওই ডায়মন্ড ছক ভেঙে ছক ভাঙার খেলা আমরা দেখিয়ে দেব। আর অপেক্ষা কয়েকটা দিন। সরকার তো পরিবর্তন হবেই, কিন্তু রাজ্যপালকেও দায়িত্ব নিতে হবে যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তৃণমূলকে মারবে। কারণ মরছে তৃণমূল, মারছে তৃণমূল। গত 3 বছরে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে 90% হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী। আর 90%-এর মধ্যে 99%ই হচ্ছে সংখ্যালঘু। এই যে মুসলমানের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছেন, কি তৈরি করেছেন? মরছে মুসলমান, মারছে মুসলমান। আর প্রত্যেক মুসলমান পরিবারের দাবি সিবিআই তদন্ত চাই, সিআইডি নয়, পুলিশ নয়, আমরা সিবিআই চাই। কারণ এখানে কোনো নিরপেক্ষতা নেই। প্রশাসন, পুলিশ, তৃণমূল কংগ্রেসের মধ্যে কোনো সূক্ষ্ম বিভাজন রেখা নেই, সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আজকে তাকিয়ে দেখুন বকটুইয়ের দিকে, সংখ্যালঘু মুসলমান মহিলা, শিশুদের জীবন্ত পুড়িয়ে মেরে দিল তৃণমূল কংগ্রেস। 300 মিটারের দূরে বসে পুলিশ কফি খাচ্ছে। কফি খেতে খেতে এই মৃত্যু যন্ত্রণাকে তারা উপভোগ করলো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি এ নিয়ে একটি শব্দ উচ্চারণ করলেন। আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেস একটার পর একটা রাজনৈতিক হত্যাকাণ্ড চালিয়ে গেছে। 2016 থেকে আজ পর্যন্ত আমাদের 311 জন বিজেপি কর্মীকে খুন করেছে। যারা মনে করেছিলেন বিজেপিকে খুন করে বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটি থেকে সরিয়ে দেওয়া যাবে, তারা ভুল করেছিলেন। পশ্চিমবঙ্গের মানুষ আমাদের সরতে দেয়নি, আমাদের তাদের কাছে রেখে দিয়েছে। আর এই 92% ভোট, তার ভোটই তার প্রমাণ। মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করেছে, মানুষ তৃণমূলকে প্রত্যাখ্যান করছে এবং শেষ নির্বাচনেও একই ধারা অব্যাহত থাকবে, তৃণমূল চলে যাবে। বিগত নির্বাচনে আমরা কলকাতায় ভালো ফল করতে পারিনি, প্রেসিডেন্সি রিজিয়নে ভালো ফল করতে পারিনি, কিন্তু একটা সময় ছিল যখন মানুষ আমাদের ডেকে বলছিলেন ভোট দিতে পারবো তো। আর গত 10 দিন আগে থেকে বলছেন কাউন্টিং স্টেশনে আপনাদের লোকজন ঠিকঠাক থাকবে তো, কাউন্টিংটা বুঝে নিতে হবে। কারণ মানুষ এখন আর ভোটিং এ নেই, মানুষ কাউন্টিং পর্যন্ত চলে গেছে। কারণ দীর্ঘদিন ধরে মানুষ এই অত্যাচার দেখেছে। শুধু মানুষ নয়, দেবতা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের যন্ত্রণায়। তৃণমূল কংগ্রেসের নেত্রী নতুন পঞ্জিকা তৈরি করেছেন, তৃণমূলী পঞ্জিকা। দেবী দুর্গার কবে বিসর্জন হবে সেটাও তৃণমূল কংগ্রেস ঠিক করে দিচ্ছে। যদি রমজান পড়ে যায় তাহলে বিসর্জন নেই। যদি অন্য ধর্মের কোনো অনুষ্ঠান থাকে, আজকে মা দুর্গাকে অপেক্ষা করতে হবে সুতো কাটার পরেও, মানে তৃষ্ণার্ত থেকে অপেক্ষা করতে হবে। আর এখন তো অপেক্ষা করতেই হচ্ছে যে মুখ্যমন্ত্রীকে 2 দিন পরে স্যালুট দিয়ে তারপরে গঙ্গা যাত্রা সম্ভব হবে। ফিরতে পারবেন না কৈলাসে, কারণ কার্নিভাল। দেবী দুর্গাকে চেনালো কে? তৃণমূল কংগ্রেস আবার কে? দেবী দুর্গার জনপ্রিয়তা বাড়ালো কে? মমতা ব্যানার্জি আবার কে? পুজোর কার্নিভাল উনি দাঁড়িয়ে আছেন, দেবী দুর্গা যাচ্ছেন স্যালুট দিতে দিতে, আর উনি স্যালুট নিয়ে যাচ্ছেন দাঁড়িয়ে, দেবী দুর্গার স্যালুট। স্বয়ং শিব পর্যন্ত স্পিড পোস্টে চিঠি পাঠিয়ে দিয়েছেন যে আমার বউয়ের জন্য তুমি যা করলে এর আগে কেউ কোনোদিন করে দেখায়নি, আমি তোমার কাছে কৃতজ্ঞ। কিন্তু দুর্গার উপরে খুব একটা বেশি ভরসা করতে পারছেন না। দেবী দুর্গার প্রতি খুব একটা বেশি ভরসা নেই, কারণ জানে ভেতরে দুর্গা রেগে আছেন। ওনাকে একটু ম্যানেজ করবার চেষ্টা করে এখন বলেছেন শিল্পের জমিতে দুর্গার প্রতিমা তৈরি করে দিচ্ছেন সেক্টর 5-এ। সেই নিয়ে বিতর্ক তৈরি হয়ে গেছে। কালীঘাটের মা কালী তো অনেকদিন আগেই হাত তুলে নিয়েছে, বলছে আমায় মুক্তি দাও, আমায় ছাড়ো, আমি আর পারছি না। 15 বছর ধরে এই যন্ত্রণা আমায় সহ্য করতে হচ্ছে। আরজি করার পরে আমি যদি তোমার ফাইল নিই, কালীঘাটের পুজো বন্ধ হয়ে যাবে, আমার দরজা বন্ধ হয়ে যাবে। আমি তোমাকে প্রণাম করছি, তুমি আমায় ছাড়ো, আমায় মুক্তি দাও। এখন মা কালীকে ছেড়ে ধরেছেন জগন্নাথ দেবকে।
হঠাৎ পুরী চলে গেলেন, বললেন জয় জগন্নাথ। কি একটা হলো, মন্দিরে ঢুকতে পারলেন না। তারপরে বললেন কোনো চিন্তা নেই, আমি এখানেই পশ্চিমবঙ্গে জগন্নাথের মন্দির তৈরি করে দেব। মন্দির তৈরি করবে সরকার কি করে? সরকারের কাজ তো মন্দির মসজিদ তৈরি করা নয়। মুখ্যমন্ত্রী বললেন আপনি চিন্তা করছেন কেন? আমার কংগ্রেসের মনু সিংভি আছে, আমার কপিল সিব্বল আছে। আমি প্রতি বছরে আপনাদের মানে মানুষের দেহ করের কোটি কোটি টাকা খরচা করে চুরি বাঁচানোর চেষ্টা করি, চোরেদের বাঁচানোর চেষ্টা করি। যদিও হেরে যাই বারবার, ওখানে তিরস্কৃত হয়ে ফিরে আসে, কিন্তু লড়াই তো করি। আমরা ওদের থেকে বুদ্ধি নিয়েছি। হিটকোর থেকে 200 কোটি টাকা, খালি নাম মন্দির হবে না, নাম হবে কালচারাল সেন্টার। কালচারাল সেন্টারের নামে আমি টাকা বার করেছি। শুরু হয়ে গেছে মন্দির। তুমি চলো। জগন্নাথ দেব বলছেন যেতে পারি, কিন্তু কেন যাব? জগন্নাথ দেবকে বোঝানো হচ্ছে যে দেখো, পুরীর সমুদ্র তো রাত্রে ডাকে, তোমার ঘুমের অসুবিধা হয়, তুমি এক কাজ করো, দীঘায় চলো। দীঘায় সমুদ্রের কোনো আওয়াজ নেই, শান্ত সমুদ্র, ওখানে তুমি আমার কাছে থাকবে। জগন্নাথের পরিবারেও কিন্তু প্রশ্ন উঠেছিল যে তুমি কি তৃণমূলকে বিশ্বাস করে ওখানে যাচ্ছ? তুমি কি বিশ্বাস করো? বলছেন না, ভক্তর ডাক মানে ভগবান কি করে অস্বীকার করতে পারেন? জগন্নাথ দেব ঢুকে পড়লেন পুরীর কালচারাল সেন্টারে, আর যেই মাত্র ঢুকলেন দীঘায়, সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল এটাও ধাম, ওটাও ধাম, এটাও ধাম। ধমাধম গন্ডগোল পুরো জগন্নাথের পরিবারে। বললো তুমি তৃণমূলকে চিনতে পারলে না, তুমি সারা বিশ্ব চরাচর চালাও প্রভু, তোমার অঙ্গুলি হেলনে সমস্ত কিছু হচ্ছে, তুমি তৃণমূলকে চিনতে পারলে না। জগন্নাথ দেব বলছেন কি করব? দেবতাদের মধ্যে লবিং আছে, দেবতাদের মধ্যে ডিচ আছে, দেবতাদের মধ্যেও ওই নারদ এদিক ওদিকে একটু গন্ডগোল লাগিয়ে দেয়, কিন্তু মানুষ যে দেবতার মাথায় টুপি পড়াতে পারে, এ মনে হয় আমি তৃণমূলকে দেখে না দেখে শিখতে পারতাম। এখন বাড়িতে প্রবল অশান্তি, বলে প্রভু তুমি এসো। জগন্নাথ বলেছেন না আমি যাব না, আমি আপাতত দীঘায় আছি। পশ্চিমবঙ্গের মানুষ বলতো যে ফিরহাদ হাকিম খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন বাবুঘাটকে, প্রতিবার দুর্গাপুজোর বিসর্জন ওখানে হয়, ওখানেই তৃণমূলের বিসর্জন হবে। কিন্তু আমি পাল্টে দিয়েছি ছককে। আমি বলছি দেশপ্রাণ বীরেন শাসমলের মাটি, সর্বাধিনায়ক সতীশ সামন্তর মাটি, সুশীল ধারার মাটি, মাতঙ্গিনীর মাটি, ক্ষুদিরামের মাটি, বিদ্যাসাগরের মাটি, তাম্রলিপ্ত স্বাধীন সরকারের মাটি। ওই পূর্ব মেদিনীপুরের বঙ্গ, ওই দীঘাতেই এই সরকারের সলিল সমাধি আমি করে দিয়ে চলে যাব। আমার মাথায় যখন পড়িয়েছে, আমি যা ব্যবস্থা করার করে দিয়ে যাব। এখন আবার তাকেও ছেড়ে দিয়েছে। এখন আর জয় জগন্নাথ পাবেন না। আগে তো পুরো ঈশ্বর আল্লাহ ও ভগবানের গান শুনছিলাম। আগে মাথায় হিজাব পেতেন, গলির মোড়ে মোড়ে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রত্যেকেরই মাথায় একটা টুপি, আর হাত দুটো ওপরে তুলে দিয়েছেন, 2 হাত ওপরে। কার জন্য হাত তুলেছে ওপর দিকে? ওই হাতটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নয়, ওই হাতটা তুলেছে ওপর থেকে একটা পুরো ফুটবলের মতো ব্লক ভোট, ওই মুসলমান ব্লক ভোটটা পড়বে আর ক্যাচটা লুপে নেবে, সেই জন্য হাত তোলা ছিল ওপর। আপনি কার ছবি দেখেননি এখানে? সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখেছেন, আপনাদের এখানে যিনি সাংসদ তার ছবি দেখেছেন, মাথায় টুপি, হাত ওপরে। এখন কোনো ছবি নেই, এখন ওই ছবি থেকে দূরে সরে গেছেন। কত নাটক চলবে? রোজা খোলার নাটক। আরে অভুক্ত তৃষ্ণার্ত মুসলমানের সঙ্গে দুপুরবেলা পেট ভর্তি মাছের ঝোল ভাত খেয়ে গিয়ে পেঁয়াজি আর ফলের রস খেয়ে রোজা খোলার নাটক। এই নাটক কতদিন চলবে? মুখ্যমন্ত্রী আবার নতুন তত্ত্ব নিয়ে এসছেন ধর্ম নিরপেক্ষতার। বলছেন ধর্ম যার যার, উৎসব সবার। একজন মজা করে ফেসবুকে লিখেছিল, হ্যাঁ পুকুর যার যার, মাছ সবার। মানে সব জায়গা থেকে তৃণমূল কংগ্রেস তুলে নিয়ে যাবে কোন রাজনৈতিক দল?
তৃণমূলের ধর্ম নিরপেক্ষতা তো কেউ কোনোদিন খুঁজে দেখতে পারেনি। হুমায়ুন কে? হুমায়ুন এটা কোন বাবরের ছেলে? পরিচয় কি? পরিচয় হলো তৃণমূল কংগ্রেসের সন্তান, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তৃণমূল কংগ্রেসের অনুমোদনে, তৃণমূল কংগ্রেসের অনুপ্রেরণায়, তৃণমূল কংগ্রেসের বদান্যতায়, তৃণমূল কংগ্রেসের সহযোগিতায়, তৃণমূল কংগ্রেসের আশীর্বাদে ও বাবরি মসজিদ তৈরি করছে মুর্শিদাবাদ জেলায় দাঁড়িয়ে। মুখ্যমন্ত্রী একবারের জন্য প্রথম দিকে তার প্রতিবাদ করেননি। ফিরহাদ হাকিম মহানাগরিক, আমাদের প্রথম নাগরিক কলকাতা শহরের, আবার তিনি তার উপরে বড় মন্ত্রী। উনি কি বলছেন? আমরা যারা এখানে হিন্দু আছি, আমরা যারা হিন্দু, মানে এখানে এখন যারা বসে আছে অধিকাংশই তো হিন্দু, কোনো মুসলমানের বিরুদ্ধে আমার বক্তব্য নেই। মানে আমরা দুর্ভাগা। যে মুসলমান হয়ে জন্মাতে পারেনি, ফিরহাদ হাকিম বলছেন সে দুর্ভাগা। তাহলে কি করতে হবে? প্রত্যেক মুসলমানকে অন্তত একজনকে ওই কি সব করে না, ওই সব করে নিজের ধর্মে ঢুকিয়ে নিতে হবে। আরে উনি তো পারেন, ওনার পাশে অন্তত ওদিকে অরূপ বিশ্বাস আছেন, ওনার পাশে নির্বাচনে দাঁড়িয়েছেন, তার পাশে দেবাশিস কুমার আছেন, ওদের একটু করে টোরে দিন না, করে নিজের দলে ঢুকিয়ে নিন, তাহলে তার কোনো সমস্যার সমাধান হবে না। একবারের জন্য মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কোনো শব্দ উচ্চারণ করলেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী ঈদ উল ফিতরের মঞ্চে দাঁড়িয়ে বলছেন বিজেপি ইজ প্র্যাকটিসিং ধর্ম ইজ এ গান্ধা ধর্ম। চিন্তা করে দেখুন, আমার ধর্ম গান্ধা ধর্ম, মুখ্যমন্ত্রী কোন ধর্মের প্রতিনিধিত্ব করছেন? অবশ্য মুখ্যমন্ত্রী তো সমস্ত কিছুর ঊর্ধ্বে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমাকে ছেলেও ধরতে পারেন, আমাকে মেয়েও ধরতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী রাত্রিবেলা ওই কোথায় খড়গপুরে থেকে উনি ঝড়ের গতিমুখ বদলে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গীতিকার, আমাদের মুখ্যমন্ত্রী সুরকার, আমাদের মুখ্যমন্ত্রী কবি, আমাদের মুখ্যমন্ত্রী চিত্রশিল্পী, যদিও দীর্ঘদিন আর ছবি বিক্রির গল্পটা অন্তত বাজারে নেই, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী পারেন। আমাদের মুখ্যমন্ত্রী পারেন। আমাদের মুখ্যমন্ত্রী গুন্ডা কন্ট্রোল করতে পারেন, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী হুমায়ুনকে কন্ট্রোল করতে পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদকে কন্ট্রোল করতে পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের পশ্চিমবঙ্গের বুকের ওপর ঢুকে আজকে আমাদের নিরাপত্তাকে বিঘ্নিত করছেন, সেটাকে উনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আমাদের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ করতে পারেন না। পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট, যারা একদিন এই কলকাতার এই যেখানে দাঁড়িয়ে আমি বক্তৃতা করছি, এই পুরো রাস্তাকে রক্তে লাল করে দিয়েছিল, যারা এখানকার বিভিন্ন মাংসের দোকানে থাই পর্যন্ত কাটা, মহিলাদের থাই পর্যন্ত কেটে উল্টো করে টাঙিয়ে রেখেছিল আতঙ্ক তৈরি করবার জন্য। এই কলকাতার রাস্তার উপরে যে মানুষগুলো 6000 লোককে খুন করেছিল, যারা এখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছিল কান মে বিড়ি মুंह में पान लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा, মাইনরিটি হ্যাজ এ রাইট টু সেলফ ডিটারমিনেশন, আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। সেদিন যারা এর কাছে মাথা নত করে আমাদের এই দেশটাকে টুকরো করেছিল, আর যে ব্যক্তি এর বিরুদ্ধে আন্দোলন তৈরি করেছিলেন তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার আন্দোলনে এগিয়ে এসেছিলেন মেঘনাথ শাহ, এগিয়ে এসেছিলেন সুনীতি কুমার চ্যাটার্জি, এগিয়ে এসেছিলেন রমেশ চন্দ্র মজুমদার, এগিয়ে এসেছিলেন যদুনাথ সরকার, এগিয়ে এসেছিলেন রানী জ্যোতির্ময়ী, এগিয়ে এসেছিলেন এনসি চ্যাটার্জি, এগিয়ে এসেছিলেন কর্নেল এন চ্যাটার্জি। আজকে তাদের আনা প্রস্তাবে আজকে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল 1947 সালের 20 জুন। আজকে তারা দাঁড়িয়ে বলছেন, তারা দাঁড়িয়ে বাংলার কথা বলছেন, বাঙালির কথা বলছেন। আরে আমরা প্রথমে ভারতীয়, তারপরে বাঙালি। এই এখানে যারা গুপ্তা আছেন, যারা জয়সওয়াল আছেন, 1946 সালের 16ই আগস্ট গেট ক্যালকাটা কিলিং এর সময় এই সমস্ত জয়সওয়াল সমাজ, এখানকার যারা সমাজ আছেন, তারা নিজেদের সর্বস্ব পুঁজি বিলীন করে দিয়েছিলেন, লোহার গোডাউন খালি করে দিয়ে তরোয়াল তৈরির জন্য দিয়ে দিয়েছিলেন ওই গোপাল মুখার্জিদের। সেদিন যদি এরা না খুলে দিতেন, তাহলে আজকে এই শিক্ষিত ভদ্র বাঙালি
যারা বাবু কালচারে এখন দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করতে যাচ্ছেন আর বিভিন্ন সময় প্রগতিশীলতার কথা বলছেন, এই শব্দগুলো উচ্চারণ করতে পারতেন না। আজকে এদের কারণে বাঙালি প্রতিষ্ঠিত আছে কলকাতা শহরে। তাই এই লড়াইয়ের মধ্যে কোথায় এই তো ভাষাভিত্তিক রাজ্য গঠনের আমরা নীতিগতভাবে বিরোধিতা করেছিলাম। মুখ্যমন্ত্রী বললেন বাঙালিদের আক্রমণ করছে, পরিযায়ী শ্রমিকদের বার করে দিচ্ছে। মুখ্যমন্ত্রী বললেন কেউ বাড়ি থেকে বাইরে যাবেন না, সবাই নিজের গ্রামে থাকুন, মাসে 5,000 টাকা করে দেব। মুখ্যমন্ত্রী যেদিন বিবৃতি দিলেন, পরের দিন ট্রেনে বাইরে যাবার ভিড় আরো বেড়ে গেল। তারা বুঝে গেলেন তাদের জীবনের শেষ গতি হচ্ছে 5,000, তাই এখানে থাকা যাবে না, তারা রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে গেল। আর এবার ঘুরে আসছে, আমাকে জিজ্ঞাসা করছে কত ট্রেন আসছে। বললাম দেখুন, আমি পার্টি অফিসের সমস্ত খবর এখন রাখতে পারছি না, আমি তো ঘুরে বেড়াচ্ছি, প্রচারে চারিদিকে ঘুরছি। আমার কাছে যতদূর খবর আছে এখনো পর্যন্ত 73টা ট্রেন ঢুকেছে। তারা সবাই এসেছে পশ্চিমবঙ্গে, সবাই পরিযায়ী শ্রমিক, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তারা কাজ করছেন। মুখ্যমন্ত্রীকে ভালোবাসা জানাতে, মুখ্যমন্ত্রীকে কুর্নিশ জানাতে, মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তারা চলে এসেছেন পশ্চিমবঙ্গে। তারা ইভিএম বক্সে তাদের অনুরাগের ছোঁয়া, ভালোবাসার ছোঁয়া দিয়ে আবার ফিরে যাবেন। তৃণমূল কংগ্রেসের বক্তব্যের বাস্তব অবস্থাটা কি আছে, যেদিন ইভিএম বক্স খুলবেন সেদিন মেদিনীপুরটা গুনবেন, হুগলি গুনবেন, হাওড়া গুনবেন, অঙ্ক মেলাতে পারবেন না। তৃণমূল নেই, তৃণমূলের জন্য বক্তৃতার প্রয়োজন নেই, গুলির প্রয়োজন নেই, বোমার প্রয়োজন নেই। তৃণমূলের জন্য শুধুমাত্র প্রয়োজন আছে ছোট্ট শব্দ না। তৃণমূলকে না বলে দিন না, সর্বস্তরে না। নো মিন্স নো, তৃণমূল না। তৃণমূলকে নিঃশব্দে 152টা বিধানসভার মানুষ তাদের বিদায় জানিয়ে দিয়েছে। তৃণমূলের অবশিষ্ট যেটা জীবন্ত জীবাশ্ম পড়ে আছে, লিভিং ফসিল যেটা আছে, সেই তৃণমূল আজকে চলে যাচ্ছে। এখন শুধুমাত্র এসআইআর কে ঢাল করেছে তৃণমূল কংগ্রেস, এখন এসআইআর কে ঢাল করে তৃণমূল কংগ্রেস বেঁচে থাকছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আছে শুধুমাত্র এসআইআর কে সামনে নিয়ে। তাই এই নির্বাচনে আমি আশা করব আপনারা সংঘবদ্ধভাবে প্রত্যেকে এগিয়ে আসবেন এবং সন্তোষ পাঠক দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী, তিনিও পলিটিক্সের ল্যাটারাল এন্ট্রি নেওয়া কোনো ব্যক্তিত্ব নন। বিরোধী অবস্থানে থেকে যিনি প্রতি মুহূর্তে সংঘর্ষ করেছেন, সে অন্য আমাদের দল অন্য হতে পারে, কিন্তু প্রতিষ্ঠান বিরোধিতার মধ্যে দিয়েই যার জন্ম, যিনি বিভিন্ন সময় তার মতো করে বিভিন্ন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন, সেই সন্তোষ পাঠক আপনাদের কাছে প্রার্থী। আজকে সন্তোষ পাঠকের পাশে দাঁড়াবেন, তাকে নির্বাচনে ভোট দেবেন। মনে রাখবেন, এই লড়াই শুধু সন্তোষ পাঠকের লড়াই নয়, পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ না হয়ে যায় তার লড়াই। মুক্ত মনস্ক মুসলমান যারা আছেন, জাতীয়তাবাদী মুসলমান যারা আছেন, যারা বঞ্চিত, তারাও একবার ভাববেন কিরকম আছেন গত 15 বছরে। আর আপনার ভাই যে গুজরাটে চাকরি করছে সে কিরকম আছে। অভূতপূর্ব ভোটার লিস্ট মমতা বন্দ্যোপাধ্যায় উপহার দিয়েছেন মানুষকে। এমন ভোটার লিস্ট আপনি পশ্চিমবঙ্গের কোথাও পাবেন না। ভাই বোনের বিয়ে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে স্বামী স্ত্রী দুজনেরই বাবার নাম এক, একমাত্র তৃণমূল কংগ্রেসই দেখাতে পারে। দাদুর বয়স 42, নাতির বয়স 22। দাদু খায়, নাতি খায়, দাদুও ভোটার, नातियों वोटर, दादाओं वोटर, पोताओं वोटर। कितना सुंदर व्यवस्था है। सबको, ममता जी को तो थोड़ा बहुत धन्यवाद आप लोगों को करना चाहिए ना, लेकिन क्या কিন্তু হচ্ছে কি করে এগুলো হচ্ছে? তার কারণ একটাই, পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 11 জন ধৃতরাষ্ট্র আছে আর মহাভারতে 1 জন। 11 জন ধৃতরাষ্ট্র আমাদের ভোটার লিস্টে, আর 2-3 মাস অন্তর অন্তর প্রোডাকশন করে গেছেন। কি অসামান্য কৃতিত্ব!
এখন আবার নতুন পাওয়া গেছে বাবা ছেলের বয়সের পার্থক্য 10, মাত্র 10 বছরে বাবা, মানে 9 বছর বয়স থেকেই, মানে দুরন্ত ছেলে। এদের তো এনে একটু পুরস্কৃত করে দেওয়া উচিত। মুখ্যমন্ত্রী এদের তো বঙ্গভূষণ, বঙ্গবিভূষণ যা কিছু দিয়ে সম্মানিত করে দিতে পারেন। এসআরইআরকে আড়াল করে আজ নিজেদের সার্বিক 15 বছরের ব্যর্থতা ঢাকতে চাইছে, কিন্তু মানুষের কাছে কোনো ইস্যু নেই, মানুষের সামনে অন্য কোনো বক্তব্য নেই। মুখ্যমন্ত্রীর কোনো অভিযোগ, কোনো বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা, কোনো প্রতিষ্ঠা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনমনে নেই। মানুষের সামনে ইস্যু একটাই, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যে কোনো মূল্যে তারা তৃণমূলকে সরিয়ে দেবেন। তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল ক্ষমতা থেকে চলে যাবে। প্রদীপ নিভে যাওয়ার আগে একটু জ্বলে ওঠে, তৃণমূল জ্বলে ওঠার চেষ্টা করছে, কিন্তু এরও দিন শেষ, তৃণমূল চলে যাচ্ছে। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। সবাই মিলে ভোট দেবেন। আমরা রাজনৈতিক অস্পৃশ্যতায় বিশ্বাস করি না, আমরা ধর্মের নামে সমাজকে ভাঙতে চাই না, কিন্তু যাদের মনের মধ্যে এখনো একটু অস্পৃশ্যতা থেকে গেছে আমি তাদের অনুরোধ করে বলবো, 4 নম্বর বোতাম আছে, একটু অনুরোধ করছি আপনাদের, তাদের যারা বামপন্থী আছেন, যারা কংগ্রেস আছেন, এখনো সরাসরি ভোটটা দেবেন কি বিজেপিতে ভাবছেন পাপ। কিছু কিছু সংখ্যালঘুর মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বিজেপিকে ভোট দেওয়া ওটা তো নাপাক, এটা তো গুনাহ হবে একটা। তাদের কাছে আহ্বান করছি, দরকার হলে চোখ বন্ধ করে নেবেন, 4 নম্বর বোতামটাকে আগে চিনে নেবেন। চোখটা বন্ধ করে যদি অন্য হাতে অসুবিধা হয় বাঁ হাতটা দিয়ে একবার টিপে দেবেন, কিন্তু তৃণমূল সরকারকে সরিয়ে দিন, তৃণমূলকে বিদায় দিন। তৃণমূল যদি থাকে অন্য কেউ থাকবে না। কংগ্রেস, সিপিএম, অন্য রাজনৈতিক দল যারা আছেন তারা একটা বিশ্বাস মনে করে নিন যে আজকে এক তৃণমূল যদি 4র্থবারের জন্য ঘুরে আসে, পশ্চিমবঙ্গে কোনো রাজনৈতিক দল থাকবে না, পশ্চিমবঙ্গে কোনো সামাজিক রাজনৈতিক বহুত্ববাদ থাকবে না, পশ্চিমবঙ্গে কোনো প্রতিবাদ থাকবে না। পশ্চিমবঙ্গে এভাবে মঞ্চ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আপনি কোনো সরকারের বিরুদ্ধে প্রচার করতে পারবেন না, কারণ আমাদের রাজ্যের যিনি বিরোধী দলনেতা, সংসদীয় গণতন্ত্রে যার জায়গা মুখ্যমন্ত্রীর পরেই, তাকে মিটিং করবার জন্য গত 5 বছরের 104 বার হাইকোর্টে পৌঁছতে হয়েছে। সন্তোষ পাঠক প্রতিবাদের নাম, সন্তোষ পাঠক সংঘর্ষের নাম, সন্তোষ পাঠক প্রাতিষ্ঠানিক বিরোধিতার মধ্যে দিয়ে সারা জীবন রাজনীতি করেছেন, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে, বিভিন্ন সংঘাতের মধ্যে দিয়ে তার পরিচয় হয়েছে। ভারতীয় জনতা পার্টির নেতৃবৃন্দ তাকে এই চৌরঙ্গী কেন্দ্রে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবার উপযুক্ত প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। আমি আশা করব এই অঞ্চলের মানুষ দীর্ঘদিন যারা বহু রাজনৈতিক উত্তাপকে দেহ দিয়ে মন দিয়ে স্পর্শ করেছেন, তারা সন্তোষ পাঠককে চেনেন এবং সন্তোষ পাঠকও তাদের চেনে। তাকে আশীর্বাদ করুন, সহযোগিতা করুন, আপনাদের মাঝখানে একবার কাজ করবার সুযোগ দিন। নমস্কার। বিজেপি জিন্দাবাদ। বন্দে মাতরম। এতক্ষণ আপনারা রাজ্য বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ আপনাদের মধ্য দিয়ে বাংলার মানুষের প্রতি তিনি তার মূল্যায়ন আপনাদের সামনে উপস্থাপন করলেন। ইতিমধ্যেই